প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৫৫ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা দাস। স্নিগ্ধা আমাদেরকে এর আগে অনেক ঘটনা পাঠিয়েছে। আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হাওড়া সাঁকরাইল থেকে বাদল কয়াল। বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৫৫ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, কেমন আছো? আশা করি তুমি খুব ভালো আছো। আজ অনেকদিন পর আবার লিখতে বসলাম। প্রেতপক্ষর সমস্ত শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি স্নিগ্ধা আবার চলে এসেছি তোমাদের ভয় পাওয়াতে। আমি পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি। এর আগে 268, 295, 305, 312, 317, 325 এবং 345 নম্বর এপিসোডে আমার ঘটনা শোনানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আজ যে ঘটনাটা শোনাবো তা একটু অন্যরকম। ঘটনাটি সায়ন্তন তার বন্ধুর বাবার থেকে শুনেছে। সায়ন্তন আমাকে ঘটনা জোগাড় করে দেয়, সেটা তোমরা যারা আমার পুরনো ঘটনা শুনেছো সকলেই জানো। বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক। ঘটনা শুরু করার আগে ঘটনা যার জবানিতে, তার নাম পিকলু। আমি পিকলু আর আমার পাড়ার একমাত্র সঙ্গী রামু। আমাদের বয়স তখন এই 10 কি 12। এই ঘটনা তখনকার। আমাদের গ্রামে রাজাদের বাস ছিল। যদিও তাদের প্রতিপত্তি কমেছে, কিন্তু ওই রাজা নামটা থেকে গেছে। গ্রামের লোকেরা তাদের মান্যগণ্য করত। তাদের বাড়িকে বড় বাড়ি বলে সম্বোধন করত সকলে, যা আজ পরিত্যক্ত। গ্রামের বাকি সব মানুষের বসতি ছিল এই বড় বাড়িকে ঘিরে। কিন্তু আমাদের পাড়ার সাধন দাদু আর তার মেয়ে, এরা দুজন ছিল বাড়তি। সেই দাদুর বয়স মোটামুটি 70-এর ঘরে, আর তার মেয়ের 35। বাবাকে দেখতে দেখতে মেয়ের আর বিয়ে করা হয়নি, কিন্তু ওই মেয়ের সংসার করার খুব শখ ছিল। অন্যদিকে সাধন দাদু নামেও যা, কাজেও তেমন। তন্ত্রবিদ্যায় তিনি ছিলেন পারদর্শী। ওদের ভিটে বাড়ি না থাকায় ওরা ওই বড় বাড়ির আনাচে কানাচে থাকত। জঙ্গলে মোড়া সেই বাড়ি। আগেই বলেছি সেই বাড়ি পরিত্যক্ত। সেইখানেই থাকতো তারা। কি করে যে থাকতো জানি না। তবে এবার আসল ঘটনায় ফিরছি। শীতের কুয়াশায় মোড়া সকালে ঘুম থেকে উঠতে না উঠতে রামু এসে ডাকতে আরম্ভ করলো। ব্যাপারটা কি ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে এলাম। ও বলল, শিগগিরই চল, বড় বাড়ির ওখানে সাধন দাদু ও তার মেয়েকে খুব মারছে। গ্রামবাসীরা তাদের পিটিয়ে মেরেই ফেলবে মনে হয়। আমি বললাম, আরে কি হয়েছে? চল চল, তাড়াতাড়ি চল। ওখানে যখন আমরা পৌঁছলাম দেখলাম গণপিটুনি খেয়ে টলতে টলতে সাধন দাদু আর তার মেয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। লোক মুখে শুনলাম আমাদের গ্রামের রাস্তা দিয়ে সকালবেলায় একটা বাচ্চা মেয়ে স্কুলে যাচ্ছিল। সাধন দাদু সেই মেয়েটাকে বড় বাড়িতে ডাকে চকলেটের লোভ দেখিয়ে। এরপর সেই মেয়ে সেই চকলেটের প্যাকেট বাড়িতে নিয়ে যায়। আর সে দেখতে পায় চকলেটের খোলার মধ্যে চকলেট নেই, রয়েছে একটা পান। পানের মধ্যে মশলার বদলে ছিল মানুষের নখ, চুল আর কি সব সাদা পাউডারের মতো জিনিস। মেয়েটি বাড়িতে গিয়ে চকলেটের খাপ খুলে এইসব দেখে। তারপর ভয় পেয়ে সেই পানটা ওর মাকে দেখায়। ওর মা পানের মধ্যে ওসব দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর গ্রামবাসীদের নিয়ে চড়াও হয় সাধন দাদুর কাছে। তারপর বড় বাড়িতে হাজির হয়ে এইসব ঘটনা। আমি আর রামু এইসব দেখে বাড়ি ফিরে আসি। সন্ধ্যের দিকে খবর পাই সাধন বুড়ো মারা গেছে, আর তার মেয়ে বাবার মৃত্যু শোকে আত্মহত্যা করেছে। এই শুনে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কেননা দুজনেরই অপঘাতে মৃত্যু। এরপর পুলিশ দুজনের মৃতদেহ নিয়ে চলে যায়। এইসব ঘটনা ঘটার বেশ কিছুদিন পর পাড়ার সবাই মিলে শীতকালের পিকনিকের আয়োজন করেছে। দিনটা ছিল বড়দিন। সেই উপলক্ষে প্রতি বছরই আমাদের গ্রামে পিকনিক হতো। সবাই খুব খুশি। তবে পিকনিক রাতের বেলায় হয়েছিল, দিনের বেলায় নয়। প্রতি বছরই এমনটাই হয়। তবে পিকনিকটা হয়েছিল ওই বড় বাড়ির কাছাকাছি একটা মাঠে। আঁচে মাংস রান্না হচ্ছে, আরও নানাবিধ জিনিস। আমি বাবার পাশে বসে হঠাৎ একটা শোরগোল দেখা গেল। কি হয়েছে জিজ্ঞাসা করতে জানা গেল সেই যে বাচ্চা মেয়েটা যাকে সাধন দাদু চকলেটের জায়গায় পান দিয়েছিল, সেই বাচ্চা মেয়েটাকে হঠাৎ
খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তখন দৌড়লো বড় বাড়ির দিকে। সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাওয়া গেল না। বড় বাড়ির ভেতরে ঢোকার সাহস কারোর ছিল না। বাবা আমাকে যেখানে রান্না হচ্ছে সেখানে বসিয়ে বাকি গ্রামবাসীদের সাথে বড় বাড়ির দিকে রওনা দিল আর বলল, ভয় কিসের, হয়তো খেলতে খেলতে ওর ভেতরে চলে গেছে। এদিকে আমি পড়ে গেলাম একা। হঠাৎ আমার কেমন ভয় লাগতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার, একটা লোকও আমার আশেপাশে নেই। সবাই চলে গেছে সেই বাচ্চা মেয়েটিকে খুঁজতে। আর ঠিক সেই সময় আমার পেছনে কারোর উপস্থিতি অনুভব করলাম। আমি পেছন ঘুরতে একজন মহিলাকে বসে থাকতে দেখলাম, আর তার কোলের দিকে তাকিয়ে দেখি সেই বাচ্চা মেয়েটা। মহিলাটা মেয়েটাকে এমন ভাবে ধরে রেখেছে যেন তাকে দুধ পান করাচ্ছে। মেয়েটা তার কোলে মোহগ্রস্তের মতো শুয়ে রয়েছে। মহিলা যখন আমার দিকে তাকালো, আমি অন্ধকারে যতটুকু দেখতে পেয়েছি বুঝতে পারলাম তার মুখে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। আমার দিকে তাকিয়ে সে হাসছে আর বলছে, কিরে, এবার তোর পালা। মহিলাটা আর কেউ নয়, সেই সাধন দাদুর মেয়ে, যে তার বাবার মৃত্যু শোকে বড় বাড়ির ভেতরে আত্মহত্যা করেছিল। আমি এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। সকালে ঘুম ভাঙতে আমি নিজেকে বিছানাতে খুঁজে পেলাম। বাবাকে পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ওরা যখন বড় বাড়ির ভেতরে যায়, ভয়তে প্রথমে কেউ ঢুকতেই পারছিল না। তাদের মধ্যে একজন বাড়িতে ঢুকে সেই বাচ্চা মেয়েটিকে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে। দড়ি দিয়ে কেউ তাকে বেঁধে রেখেছিল। কিন্তু আমি বাবাকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বললাম। বাবা আমার মুখে ঘটনাটা শুনে প্রচন্ড অবাক হয়ে যান। তিনি ভাবেন যে যদি ওই মেয়েটা বড় বাড়ির ভেতরে থাকে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায়, তাহলে আমি কাকে দেখেছিলাম। এখানে আগে বলা হয়নি, আমার বাবা মা ঠিক করেছিল যে আমাকে হোস্টেলে ভর্তি করবেন। তাই এই ঘটনার পর ঠিক করেন যে আর দেরি করা সম্ভব নয়, হোস্টেলে যাওয়াই আমার জন্য ভালো। আমি ওখানেই নিরাপদ থাকব। হোস্টেলে যাওয়ার আগে আমাকে বাবা এক গুণিনের কাছে নিয়ে যান, আর তিনি আমাকে একটা তাবিজ দিয়ে দেন এবং এও বলে দেন যে প্রত্যেক 6 মাস অন্তর এই তাবিজ বদল করতে হবে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। আমি উচ্চ মাধ্যমিক পাশ করে বাড়িতে ফিরেছি। এই এতগুলো বছরের মধ্যে আমি সেই মহিলার উপস্থিতি, মানে সেই সাধন দাদুর মেয়ের উপস্থিতি অনেকবার বুঝতে পেরেছি, কিন্তু আমি অতটা গা করিনি। কেননা গুণিন বাবাজি আমাকে বলেছিলেন যে কোনো অপশক্তি আমায় এই তাবিজ পড়া অবস্থায় কোনো ক্ষতিই করতে পারবে না। তাই সেই তাবিজ থাকাতে অতটা ভয়ও পাইনি। উচ্চ মাধ্যমিকের শেষে আমি বাড়িতে ফিরি। সেই সময় অত ফোনের প্রচলন ছিল না। আমার বাড়ি ফিরতে বিকেল হয়ে যায়। তবে যেই জিনিসটা পরে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে, বাড়িতে আসার সময় আমার হাত থেকে সেই তাবিজটা কোথায় যেন খুলে পড়ে যায়। আর এতদিন ধরে সেই তাবিজ আমার হাতে, সে যেন শরীরের অঙ্গ হয়ে গেছে। তাই খুলে যে কখন পড়ে গেছে বুঝতেই পারিনি। তবে আমার মা আমার সেই তাবিজের দিকে সব সময় খেয়াল রাখতেন। তিনি প্রথম লক্ষ্য করেন যে আমার তাবিজ হাতে নেই। তিনি সঙ্গে সঙ্গে বলেন যে কালই আবার সেই তাবিজ গুণিনের কাছ থেকে এনে দেবেন। আমাদের একান্নবর্তী পরিবার। আমি বাড়িতে এসে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। প্রচণ্ড ক্লান্ত ছিলাম সেই দিন। ঘটনাটা ঘটল রাত 2টোর দিকে। আমার ঘুমটা হঠাৎই ভেঙে যায়। দেখি বাইরে বৃষ্টি পড়ছে। যে ঘরে আমি শুয়ে রয়েছি সেই ঘরের দরজার সোজাসুজি বিছানা, আর বিছানার মাথার দিকে জানলা, আর পাশেও একটা জানলা, আর খাটের পাশে রাখা একটা টেবিল আর চেয়ার, তার পাশে একটা আলমারি। আমাদের পাশের জানলা দিয়ে আমাদের প্রতিবেশীদের বাড়ির জানলাটা দেখা যায়। বাড়িতে ফিরে শুনেছিলাম যে আমাদের প্রতিবেশীদের বাড়ির একজন কাকিমা পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করে মারা গেছে। হঠাৎ করে আমার চোখ গেল সেই জানলার দিকে। মনে হচ্ছে কেউ যেন গুনগুন করে গান করছে। ভালো করে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে আমি দেখলাম জানলার বাইরে এক মানুষের মাথা।
তারপর দেখতে পেলাম তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো জ্বলে উঠল, আর সে তাকিয়ে রয়েছে আমারই দিকে। তারপর হঠাৎ চোখ গেল আমার বিছানার মাথার কাছে যে জানলাটা রয়েছে সেই দিকে। সেখানেও দেখতে পেলাম সেই জানলাতেও দাঁড়িয়ে রয়েছে এক ছায়ামূর্তি। বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে। হঠাৎ একটা বাজ পড়াতে ক্ষণিকের আলোতে দেখতে পেলাম দুই জানলাতেই দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি এরপর খাটে শুয়ে ছটফট করতে থাকলাম। আমার মনে হলো আমার গায়ে কেউ স্পর্শ করছে। তারপর সেই স্পর্শ উঠে এলো আমার গলাতে। তারপর হঠাৎ আমার চোখের সামনে অন্ধকার নেমে আসে। 3 দিন পর আমার জ্ঞান ফিরেছিল। মায়ের মুখে শুনলাম এই 3 দিন আমি নিজের মধ্যেই ছিলাম না। সেই গুণিন বাবাজিকে ডেকে আনার পর তিনি বলেছিলেন যে আমাকে নাকি 2 জন মহিলার প্রেতাত্মা ভর করেছিল। একজন হচ্ছে সেই সাধন দাদুর মেয়ে, আর আরেকজন পাশের বাড়ির সেই কাকিমা, যিনি কিনা আমার বাড়ি ফেরার 1 মাস আগে পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করে মারা গিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার, মায়ের কাছ থেকে এটাও জানতে পারি যে সেই কাকিমা পাগলের মতো এরকম কথা বলতো যে সে নাকি সাধন দাদুর মেয়েকে রাতের অন্ধকারে মাঝে মাঝেই দেখতে পায়। সে নাকি তাকে বলে, তুমি আমার সঙ্গে চলো, তোমার সব সমস্যা দূর করে দেব। তাহলে কি মৃত্যুর পর তাদের দুজনের প্রেতাত্মা একসাথে মিলিত হয়েছিল সেটা আমার জানা নেই, কিন্তু ওই 3 দিন নাকি আমি রাক্ষসের মতো খেয়েছি। আর আমি গায়ে কোনো পোশাক রাখতাম না, কাউকে আমার ঘরের মধ্যে ঢুকতেও দিতাম না। সেই গুণিন বাবাজি দিনের পর দিন আমার ওপর নানান রকম প্রক্রিয়া এবং ঝাড়ফুঁক করার পর আমাকে সুস্থ করে তোলে। তারপর আমার সাথে এমন ঘটনা আর কোনো দিন ঘটেনি। আজ আমার বয়স 45। ভৌতিক উপদ্রবের ঘটনা আমার সাথে আর ঘটেনি ঠিকই, কিন্তু আজকাল ওইসব ভূতের থেকে মানুষ নামক ভূতের ভয় সব থেকে বেশি। কেননা ভূত হয়তো ভয় দেখায়, কিন্তু মানুষ মানুষের ক্ষতি করে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে। স্নিগ্ধা আমাকে আরো লিখেছে, দাদা এই ছিল ঘটনা, তোমার ভালো লাগলে পড়ে শুনিও। আগের ঘটনাগুলো তোমাদের ভালো লাগায় আমি খুব খুশি। বেশি বেশি কমেন্ট করো যাতে আমি আরো ঘটনা লিখে পাঠাতে সাহস পাই। আজ এইটুকুই। ভালো থেকো রাজদা, ভালো থাকুক প্রেতপক্ষ পরিবারের সব সদস্য, আরো বড় হোক আমাদের প্রেতপক্ষ পরিবার। প্রেতপক্ষ পরিবার বড় হবে তোমাদেরই ভালোবাসায়, তোমাদেরই আশীর্বাদে। আর বড় হবে যদি তোমরা আমাদের ঘটনা বেশি করে শেয়ার করো, নিজেদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে হোক আমাদের ঘটনা বিভিন্ন লোকেদের কাছে ছড়িয়ে দাও, যাতে কিনা তারাও আমাদের পরিবারে এসে জয়েন করতে পারে। আর তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে, যেটা তোমাদের প্রত্যেক এপিসোডেই বলি, যেসব ঘটনা তোমরা পাঠাবে সেগুলো যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে হাওড়া সাঁকরাইল থেকে বাদল কয়াল। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 355 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। নমস্কার রাজদা, আমি বাদল কয়াল সাঁকরাইল হাওড়া থেকে লিখছি। আজ একটা সত্যি ঘটনা শেয়ার করব, যেটা ঘটেছিল আমার আর আমার বন্ধু রমেশের সাথে। এই ঘটনা আমরা দুজনেই প্রত্যক্ষ করেছি। শুরু করছি ঘটনা। কয়েক মাস আগে আমি আর আমার বন্ধু রমেশ দুজন গিয়েছিলাম তাজপুর বেড়াতে। সেখানে একটা ছোট্ট রিসোর্টে থাকার ব্যবস্থাও করেছিলাম। সন্ধ্যাবেলায় পৌঁছানোর পর হোটেল রিসোর্টের মালিক এবং অন্যান্য লোকেরা আমাদের একটা ভালো রুম দিল। তবে রুমটা সি ফেসিং নয়, দুজনে সস্তার রুম খুঁজেছিলাম, তাই রুমটা ছিল রিসোর্টের পেছন দিকের একটা রুম।
একটাই রুম, কিন্তু এসি নয়, তবে বাইরের সমুদ্রের হাওয়া একেবারে উড়িয়ে নিয়ে যায়। খোলা জানলা, ঘরে পাখা রয়েছে, জানলার বাইরে পাম গাছের সারি। গরমে আর ভ্রমণের ক্লান্তিতে খেয়ে দিয়ে আমরা দুজনেই শুয়ে পড়ি। ঘটনাটা ঘটল রাত 2:30টার সময়। আমার ঘুম তখন গভীর। হঠাৎ রমেশ বিছানার ওপর উঠে থরথর করে কাঁপতে থাকলো। আমার ঘুম ভাঙার পর আমি দেখতে পাই ও বারবার বলছে, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি ভয়ে জড়সড় হয়ে জিজ্ঞাসা করলাম ওকে, কি হলো তোর? কার সাথে কথা বলছিস? ওঠ ওঠ। ও কথা বলছিল ঠিকই, কিন্তু ওর গলা থেকে বের হওয়া কণ্ঠ আমার অচেনা, যেন এক পুরুষ এবং মহিলার কণ্ঠ একসাথে বেরোচ্ছে। হঠাৎ ও স্বাভাবিক হয়ে আমাকে বলল, আরে দেখ না, একটা মেয়ে আমার গলার উপর হাত রেখে চাপ দিচ্ছে, আমার গলা টিপে মারতে চাইছে। আমি প্রথমে ভেবেছি হয়তো ওটা আমার মনের ভুল, কিন্তু তারপর দেখি সত্যি একটা মেয়ে আমার গলা চিপে আমাকে মারতে চাইছিল। তারপর ওই জানলা দিয়ে বেরিয়ে গেল। আমি জানলার দিকে তাকিয়ে ওকে বললাম, চুপ কর তো, শুয়ে পড়, কোনো স্বপ্ন দেখেছিস? ওই জানলা দিয়ে কেউ কিভাবে বেরোবে? ওই জানলায় তো রেলিং দেওয়া। তারপর দুজনে আবার শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধু আমার পাশে নেই। রমেশ দাঁড়িয়ে আছে সেই জানলার সামনে। আমি জানলার সামনে গিয়ে দেখি ও পাম গাছের সারিগুলোর দিকে আঙুল নির্দেশ করছে, আর সেখান থেকেই শুনতে পেলাম একটা কান্নার শব্দ। সেই কান্নার শব্দ শুনে আমার বুক ধুকপুক করতে লাগলো। সারা রাত আমি আর রমেশ জেগেই কাটিয়ে দিলাম। রাতটা শেষ হওয়া পর্যন্ত আর কিছু ঘটল না। সকালবেলায় আমাদের ঘরের দরজায় একটা টোকা পড়ল। দরজা খুলতেই দেখি একজন মহিলা। সে এসেই বলল, আমি ঘর পরিষ্কার করতে এসেছি। আমি তাকে ঘরে আসতে দিলাম। সে আমাদের জিজ্ঞাসা করল, বাবু, আপনারা আর ঘর পেলেন না? রাতে ঘুমোতে পেরেছেন? এইটুকু বলেই সে চুপচাপ নিজের কাজ করতে লাগলো। তারপর আমরা তাকে জোর করে জিজ্ঞাসা করলাম, কেন বলো তো, ঘুমোতে পারবো না কেন? সে বলল, ঘুমোতে পেরেছেন কিনা বলুন না। আমরা রাতে ঘটা সমস্ত ঘটনা তাকে খুলে বলি। তারপর সে আমাদেরকে যা বলে সেটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে এক বিদ্যুৎ স্রোত খেলে যায়। তবে সে আমাদেরকে অনুরোধ করেছিল যে সে যা বলবে আমরা যেন কাউকে না বলি। সে আমাদেরকে বলেছিল 2 বছর আগে একটি মেয়ে যার নাম তানিয়া দত্ত, তবে সেই মেয়েটির নাম আমি এই ঘটনায় বদলে দিয়েছি। সেই তানিয়া দত্ত নামের মেয়েটি ছিল এক বার ড্যান্সার। প্রায়ই আসতো এখানে বেড়াতে, আর সে আসতো একটা ছেলের সাথে, আর এই রিসোর্টে এসে এই রুমটাতেই উঠত। তারপর একদিন রাতে সেই মেয়েটির মৃতদেহ উদ্ধার হয় ওই ঘর থেকে। ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মেয়েটা ঝুলে পড়েছিল, আর এখন তার আত্মা এই ঘরে উৎপাত করে। কেউ এই ঘরে থাকলে তাকে তার উপস্থিতি জানান দেয়। তারপর সেই মাসি আমাদেরকে বলে যে আমরা রাতে যা অনুভব করেছি সেটা তার প্রেতাত্মারই কাজ। তারপর পুরো ঘর পরিষ্কার করে আপনারা ভালো থাকুন এই বলে এসে ঘর থেকে বেরিয়ে যায়। আমি আর রমেশ এক মুহূর্ত সেই রিসোর্টে অপেক্ষা না করে সমস্ত বিল মিটিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিই। এই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে প্রেতপক্ষে অবশ্যই শোনাবেন। আপনি ভালো থাকুন, আর ভালো থাকুক প্রেতপক্ষ পরিবারের সকলে। প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। কেমন লাগলো বাদলের পাঠানো ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে এসেছি এপিসোডের শেষে। চলে যাবো একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, লিখেছে হ্যাপি দিওয়ালি। কমেন্ট করেছে বিউটি ঘোষ, জয়া বণিক, ভরত দাস ত্রিপুরা থেকে মেসেজ করেছে। কমেন্ট করেছে জবা দেবী, গীতা গোস্বামী, শেখ ইসমাইল। বাবাই দাস লিখেছে আমার বাবা উত্তর ভারত ভ্রমণে গিয়ে মথুরা বৃন্দাবন বারসানা দর্শন করে গত রবিবার 12ই অক্টোবর বৃন্দাবনের বেসরকারি নার্সিংহোমে দেহ রেখেছেন। বর্তমানে আমি এখন গুরু দশায় আছি।
বাবাই এই খবর শুনে খুবই দুঃখ পেলাম। বাবা হারানো যে কি বেদনার সেটা যে হারায় সেই জানে। তোমার বাবাকে কাকু বলেই সম্বোধন করছি আর আশা করছি তার যেন স্বর্গলাভ হয়। এই সবকটা কমেন্টই এসছিল গ্রাম বাংলার দুর্গাপুজোর ভাসানে নদীতে ডুবে মৃত ছেলের ফিরে আসার ঘটনা প্রেতপক্ষের 353 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা। Automatically at a certain hour, and I'll tell you right now, I'm gonna walk you through now. I have a friend that works that he would see and hear things coming from these furnaces when they're burning the bodies. So when I'm walking through here, they usually put the urns out to send to the families. So when I'm walking here at night, I walk right by these urns that they put on these tables here. And then I come down. Freaking out. Whoa, what the hell? This is what I'm talking about. You guys heard that. Whoa. I don't want to go up there. I do not. I seen like an elbow leave this room, but there's nobody else that lives here. This is my client's house. Oh, I swear. Oh my God. Oh, that's what I'm talking about right there. This is shaking. There's nobody else in the house with me. I swear. This is where I heard those footsteps at. Oh, it's coming from here. Oh, there's a little. Oh my goodness. That right there. That right there is always. I'm sorry, I can't even talk right.
doing this job out here. Look at it. See this job? Doing this right here. And man, I've seen things. Things still shaking, dude. I can't even look at it. Oh, maybe some of these other are haunted. What the f? Yo, this is moving and this is moving. Why isn't this one moving? I'm used to this shit already. You know what I mean? Like, don't follow me home.